আগে আহ, ধারণা নিয়েছিলাম। হ্যাঁ, আজকে একটু রিভাইজ করছি যে মোট উপযোগ বলতে কি বোঝায়। যে একটা নির্দিষ্ট সময়, আমার অডিও ক্লিয়ার তো না? জি হ্যালো। ম্যাম, ঠিক আছে। ওকে। জি ম্যাম, জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে মোট উপযোগ বলতে কি বোঝায়। যে একটা নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে বিভিন্ন পরিমাণ উপযোগ লাভ করে তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি, সংক্ষেপে বলা হয় টিইউ। এখন একজন ব্যক্তি যদি একটা দ্রব্যের প্রথম, দ্বিতীয়, তৃতীয় একক থেকে ধরো যে 4 একক, 5 একক এবং 6 একক পরিমাণ উপযোগ লাভ করে, তাহলে তার মোট উপযোগের পরিমাণ হবে এই সবগুলোর যোগফল, 4+5+6, তাহলে হবে 15। ঠিক আছে। আর প্রান্তিক উপযোগ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ থেকে যে অতিরিক্ত পরিমাণ উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি বা এমইউ। তাহলে মোট উপযোগকে প্রকাশ করা হয় টিইউ দ্বারা এবং প্রান্তিক উপযোগকে প্রকাশ করা হয় এমইউ দ্বারা। মোট উপযোগ বলতে তাহলে কি বোঝায়? যে একটা নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে বিভিন্ন পরিমাণ উপযোগ লাভ করে তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। আর অন্যদিকে প্রান্তিক উপযোগ হলো একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করে অতিরিক্ত যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। তো আমরা এখানে লিখেছি, দেখো, আহ মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। হ্যাঁ, বিভিন্ন প্রান্তিক উপযোগের সমষ্টি। তো এখানে আমরা এন তম দ্রব্য ধরেছি, টিইউএন, অর্থাৎ এন তম দ্রব্যের আহ, হচ্ছে মোট উপযোগ হচ্ছে টিইউ। সেটাকে আমরা এভাবে লিখতে পারি সমীকরণ আকারে: MU1 যোগ MU2 যোগ MUN পর্যন্ত। তাহলে এই যে মোট উপযোগ যেটা দেখাচ্ছে, এগুলো হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। ঠিক আছে। তাহলে কোন দ্রব্যের এন সংখ্যক একক থেকে প্রাপ্ত মোট উপযোগ হতে যদি N-1 সংখ্যক এককের মোট উপযোগ বাদ দেওয়া হয়, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে প্রান্তিক উপযোগ। ঠিক আছে। তো প্রান্তিক উপযোগ বের করার ফর্মুলা হচ্ছে চেঞ্জ টিইউ বাই চেঞ্জ কিউ। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ এই উপরের অংশটুকুকে আমরা এভাবে বলতে পারি: এম ইউ সমান চেঞ্জ টিইউ, মানে হচ্ছে মোট উপযোগের পরিবর্তন। এটাকে আমরা ভাগ দিচ্ছি চেঞ্জ কিউ দিয়ে বা ভোগের পরিমাণের পরিবর্তন দিয়ে। তাহলে এম ইউ বা মার্জিনাল ইউটিলিটি বের করার ফর্মুলা হচ্ছে চেঞ্জ টিইউ ডিভাইডেড বাই চেঞ্জ কিউ। ঠিক আছে। এই গেল হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কে আমাদের যে ধারণা আমরা নিয়েছিলাম, সেটা একটা রিভাইজ। ঠিক আছে। তো আমরা এখন যেটা দেখব যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মাঝে সম্পর্কটা কিরকম। তো এখানে আমরা একটা প্রথম অংশটুকুতে একটা আমরা সূচি দেখিয়েছি, যে সূচির সাহায্যে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মাঝে সম্পর্কটা কি রকম সেটা দেখিয়েছি, এবং সেটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে পরের চিত্রটা। তো আমাদের প্রথম চিত্রে কি দেখাচ্ছে? আমাদের প্রথম চিত্রে দেখাচ্ছে যে দ্রব্যের বিভিন্ন একক 1, 2, 3, 4, 5 একক। ঠিক আছে। তো এই দ্রব্যের বিভিন্ন একক গুলো ভোগ করার ফলে মোট উপযোগ কতটুকু হচ্ছে? আহ, আহ, এক একক দ্রব্য ভোগ করার জন্য মোট উপযোগ হচ্ছে 15 টাকার সমান। দুই- আহ, দ্বিতীয় একক বা 2 একক দ্রব্য ভোগ করার জন্য মোট উপযোগ হচ্ছে 25 টাকার সমান। 3 একক দ্রব্য ভোগ করার জন্য মোট উপযোগ হচ্ছে 30 টাকার সমান। 4 একক দ্রব্য ভোগ করার জন্য মোট উপযোগ হচ্ছে 30 টাকার সমান, এবং 5 একক দ্রব্য ভোগ করার জন্য মোট উপযোগ হচ্ছে 25 টাকার সমান। এখন আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে দ্রব্য ভোগের পরিমাণ যখন ক্রমান্বয়ে বাড়ছে, তখন কিন্তু মোট উপযোগও ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু এই বাড়ার হারটা হচ্ছে হ্রাসমান হার। এ দেখো, মোট উপযোগ প্রথমে ছিল 15, তারপরে হচ্ছে 25, তারপরে 30, তারপরে 30, তারপরে কিন্তু কমা শুরু করেছে। অর্থাৎ দ্রব্যভোগের পরিমাণ যখন বাড়তে থাকে, তখন একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত মোট উপযোগ বাড়তে থাকে, তারপরে সর্বোচ্চ হয়, এবং তারপর মোট উপযোগটা কিন্তু কমে যায়। আর প্রান্তিক উপযোগের ক্ষেত্রে কি, আমরা প্রান্তিক উপযোগের ফর্মুলা কি দেখেছি? চেঞ্জ টিইউ ডিভাইডেড বাই চেঞ্জ কিউ। এখন চেঞ্জ কিউ যদি আমরা বলি, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, অর্থাৎ এখানে কিউ এর যে পরিবর্তন সেটা হচ্ছে 1। কিউ এর পরিবর্তন অর্থাৎ চেঞ্জ কিউ হচ্ছে 1।
তাহলে চেঞ্জ টিউটা কত হবে? চেঞ্জ টিউ হচ্ছে আমাদের, যদি এই ইউনিটের ক্ষেত্রে আমরা ধরি 25 - 15 সমান হচ্ছে 10, তাহলে 10/1 সমান কত হয়? 10, প্রান্তিক উপযোগ 10। তারপরের ইউনিটের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে 30 - 25/1 সমান হচ্ছে প্রান্তিক উপযোগ হচ্ছে 5। তারপরে 30 - 30 সমান 0/1 হচ্ছে 1, তাহলে এখানে প্রান্তিক উপযোগ হচ্ছে 0। তারপরে মোট উপযোগ হয়ে গিয়েছে 25, অর্থাৎ 25 থেকে আমরা যদি 30 বাদ দিই তাহলে হয়ে যাবে -5/1, তাহলে এখানে আমার প্রান্তিক উপযোগ হয়ে যাচ্ছে -5। তাহলে আমরা যে এই যে সূচিটা দেখলাম, এই সূচি থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে মোট উপযোগ হলো প্রান্তিক উপযোগের সমষ্টি, তাই না? তো আমাদের যদি এইটার ক্ষেত্রে যদি আমরা মোট উপযোগ ধরি, তাহলে এই 15 + 10 সমান হচ্ছে 25। তাহলে এখানকার যে মোট উপযোগ সেটা হচ্ছে এই দুটো এককের প্রান্তিক উপযোগের সমষ্টি। তাহলে আমরা যেটা দেখেছিলাম যে মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি, তাহলে এই এই সূচি থেকে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। তারপরে ধরো, তারপরে আমরা যখন এটাতে যাচ্ছি তখন কিভাবে হয়? 15 + 10 + 5 সমান হচ্ছে 30। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট উপযোগ সমান এই যে প্রান্তিক উপযোগের সমষ্টি। তারপরের ক্ষেত্রেও আমাদের মোট উপযোগ 15 + 10 + 5 + 0, এক্ষেত্রেও আমাদের মোট উপযোগ হচ্ছে 30। তারপরে মোট উপযোগ কত? 25। সেটা কিভাবে হয়? 15 + 10 + 5 + 0 সমান হচ্ছে 30 - 5 সমান হচ্ছে 25। তাহলে আমরা আমাদের যে ফর্মুলা দেখতে পেয়েছি যে মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি, সেটা আমরা কিন্তু এই সূচি থেকে আমরা বুঝতে পারলাম। তারপরে প্রান্তিক উপযোগ কিন্তু মোট উপযোগের পরিবর্তনের হার নির্দেশ করে, অর্থাৎ ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কি হারে পরিবর্তিত হবে সেটা কিন্তু আমরা প্রান্তিক উপযোগ থেকে বুঝতে পারি। চিত্রের সূচিতে আমরা যেটা দেখছি যে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে আমরা যদি এই এককটা দেখি যে তৃতীয় একক পর্যন্ত কিন্তু ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ, মোট উপযোগটা বাড়ছে কিন্তু প্রান্তিক উপযোগটা কমছে। ঠিক আছে, এই যে মোট উপযোগ 15 থেকে হয়েছে 25, 25 থেকে হয়েছে 30, অর্থাৎ মোট উপযোগ বাড়ছে কিন্তু প্রান্তিক উপযোগ 15 থেকে হয়েছে 10, 10 থেকে হয়েছে 5, অর্থাৎ তৃতীয় একক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোট উপযোগ বাড়ছে কিন্তু প্রান্তিক উপযোগ কিন্তু কমছে। এরপরে কি হচ্ছে? এরপরে প্রান্তিক উপযোগ হয়ে যাচ্ছে 0, ওই ক্ষেত্রে মোট উপযোগ কি সর্বোচ্চ অবস্থায় থাকছে। অর্থাৎ এই যে পুরো সূচিটা এখানে আমরা দেখছি মোট উপযোগ যে 30 সেটা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ যখন প্রান্তিক উপযোগ 0 হচ্ছে তখনই মোট উপযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে এবং সেটা হচ্ছে 30। তাহলে প্রান্তিক উপযোগ যখন 0 হয় তখন মোট উপযোগ হচ্ছে সর্বোচ্চ হয়। এরপরে যখন আমার প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায় বা মাইনাস হয়ে যায় তখন কি হয়? তখন আমার মোট উপযোগটা কমতে থাকে। এই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মধ্যকার সম্পর্ক, যে আমার মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের কি, যে হচ্ছে বিভিন্ন সমষ্টি। হ্যাঁ, তারপরে প্রান্তিক উপযোগ মোট উপযোগের পরিবর্তনের হার নির্দেশ করে, অর্থাৎ ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কি হারে পরিবর্তিত হবে সেটা প্রান্তিক উপযোগের দ্বারা নির্ধারিত হয়। তারপরে যে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় একক পর্যন্ত তোমার মোট উপযোগ বাড়ছে কিন্তু প্রান্তিক উপযোগ কমছে। এরপরে প্রান্তিক উপযোগ যখন 0 হচ্ছে তখন মোট উপযোগ হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তারপরে প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হচ্ছে তখন মোট উপযোগের পরিমাণও কমছে। এখন এই যে গাণিতিক সূচিটা আমরা দেখলাম, এই সূচিকে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটার আহ চেহারাটা কিরকম হবে দেখো। আমাদের এখানে আমরা তো জানি গ্রাফে একটা হরাইজন্টাল অ্যাক্সিস থাকে, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস থাকে। তো আমাদের এখানে ভার্টিক্যাল অ্যাক্সিসে বা লম্ব অক্ষে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ পরিমাপ করছি, এবং ভূমি অক্ষে বা হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা দ্রব্যের পরিমাণ পরিমাপ করছি। তো এখানে কি দেখা যাচ্ছে যে ও X1 দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পরিমাণ কত হচ্ছে? এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পরিমাণ দুটোই হচ্ছে AX1, অর্থাৎ এখানে TU এবং MU দুটোই কিন্তু সমান হচ্ছে। তাহলে আমাদের
এই যে শূন্য একক থেকে শুরু করে আমরা যখন দ্রব্যভোগের পরিমাণটা বাড়িয়ে x1 পর্যন্ত নিয়ে যাচ্ছি, তখন আমাদের কি হবে, মোট উপযোগের, আমাদের তো লম্ব অক্ষে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পরিমাণ নির্দেশ করছে। তো এই ক্ষেত্রে যে ax1 আমরা পাচ্ছি, সে ax1 আমাদের কি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পরিমাণটা নির্দেশ করছে। তারপরে ও এক্স ওয়ান দ্রব্যভোগের যখন ও এক্স ওয়ান থেকে যখন দ্রব্যভোগের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তখন কি হবে, তখন আহ, আহ, তোমার প্রান্তিক উপযোগটা কি হবে, প্রান্তিক উপযোগ কিন্তু তখন কমা শুরু করবে, অর্থাৎ হ্রাস পাওয়া শুরু করবে। এই জন্য দেখো প্রান্তিক উপযোগটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। তারপরে ওই ক্ষেত্রে কিন্তু আমার মোট উপযোগটা বাড়ছে, বা এই জন্য কিন্তু মোট উপযোগ রেখা দেখো বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুটো রেখায় কিন্তু দেখানো হয়েছে। এখানে মোট উপযোগের চেহারাটা কিরকম দেখো, এইটা হচ্ছে মোট উপযোগ রেখা বা টিইউ বা টোটাল ইউটিলিটি কার্ভ। আর এটা হচ্ছে আমার মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ রেখা বা এমইউ কার্ভ। এখন আমরা এই চিত্রে আমরা দেখাচ্ছি যে আমাদের লম্ব অক্ষে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পরিমাণ, এবং হরাইজন্টাল অ্যাক্সিস বা ভূমি অক্ষে আমাদের দ্রব্যের পরিমাণ দেখাচ্ছে। এখন যখন শূন্য থেকে শুরু করে আমরা দ্রব্যভোগের পরিমাণ ক্রমান্বয়ে বাড়াচ্ছি, তখন যখন x1 পরিমাণ আমরা দ্রব্য ভোগ করছি, তখন আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুটোরই পরিমাণ হচ্ছে ax1। এরপরে আমরা যখন দ্রব্যভোগের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, যখন ধরো যে x2 দিকে যখন যাচ্ছি, তখন কি হচ্ছে, আমার প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে এখানে কি হয়েছে, কমে যাচ্ছে, তাই না? এই জন্য কিন্তু আমার প্রান্তিক উপযোগ রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। কিন্তু আমার টোটাল ইউটিলিটি কার্ভ বা মোট উপযোগ রেখা কি হয়েছে, ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এখন OX2 পরিমাণ ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হয়ে যাচ্ছে শূন্য, অর্থাৎ MU রেখাটা ভূমি অক্ষকে ছেদ করেছে। এই ক্ষেত্রে আমার মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগের পরিমাণ হচ্ছে শূন্য, এবং মোট উপযোগ হয়েছে এই ক্ষেত্রে সর্বোচ্চ। এই যে টোটাল ইউটিলিটি কার্ভের এটা হচ্ছে সর্বোচ্চ লেভেল। তাহলে যখন প্রান্তিক উপযোগটা শূন্য হয়ে যাচ্ছে, মোট উপযোগ হয়ে যাচ্ছে সর্বোচ্চ। এই জিনিসটা দেখো আমাদের এই যে সূচিতেও কিন্তু আমরা দেখিয়েছি, প্রান্তিক উপযোগ শূন্য, তখন মোট উপযোগ সর্বোচ্চ। প্রান্তিক গ্রাফে আমরা দেখি প্রান্তিক উপযোগ শূন্য, মোট উপযোগ তখন সর্বোচ্চ, বা এটা হচ্ছে EX2 পরিমাণ, অর্থাৎ মোট উপযোগ এখানে EX2 পরিমাণ আর প্রান্তিক উপযোগ হয়ে যাচ্ছে শূন্য। এখন উপযোগ শূন্য হয়, এমইউ রেখা বা মার্জিনাল ইউটিলিটি কার্ভ ভূমি অক্ষকে ছেদ করেছে, এবং মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে, যেটা হচ্ছে EX2 পরিমাণ। এরপরে ভোগের পরিমাণ যদি আরো বৃদ্ধি পেয়ে OX3 হয়, তাহলে ওই ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত হয়, প্রান্তিক উপযোগটা ঋণাত্মক বা নেগেটিভ হয়ে যায়, কারণ এটা ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে নেমে গিয়েছে, এবং এটার পরিমাণ হচ্ছে CX3 পরিমাণ। আবার অন্যদিকে আমার মোট উপযোগ বা টিইউ হচ্ছে BX3 পরিমাণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে সূচিটা আমরা দেখিয়েছিলাম মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক হিসাবে, অর্থাৎ যেখানে আমার মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন শূন্য, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ যখন শূন্য। আবার প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক বা নেগেটিভ হয়ে গিয়েছে, তখন কি, তখন মোট উপযোগ কমা শুরু করেছে। এই হচ্ছে আমার মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক। তোমরা বুঝতে পেরেছো? হ্যালো? জি বোঝা ম্যাম, গেছে? একটু বোঝা একটু গেছে? পুরোপুরি হয়নি আর কি। ম্যাম পুরোপুরি আজকেরটা বুঝতে খুব কঠিন হচ্ছে। কষ্ট হচ্ছে, হ্যাঁ, কেমন যেন কষ্ট লাগতেছে। কষ্ট লাগতেছে? আচ্ছা, তোমরা সূচি থেকে শুরু করো, এটা থেকে শুরু করো, এই গ্রাফের দিকে আগে তাকায়ও না, ঠিক আছে? গ্রাফটা দরকার হলে আমি ফেস টু ফেস ক্লাসে বাইরের নয়েজ ম্যাম আসছে। গ্রাফটাই বুঝতে সমস্যা হচ্ছে। আমরা মোটামুটি বুঝে গেছি প্রান্তিক উপযোগ আর মোট উপযোগ, হ্যাঁ, কিন্তু গ্রাফটাতে আমরা ওটা মানে উপস্থাপনটা বুঝতে পারছি না যে আসলে কোন দিকে উপযোগিতা বাড়ছে আর কোন দিকে উপযোগিতা কমতেছে। আচ্ছা আচ্ছা, বাইরের একটু নয়েজ আসতেছে,
তোমাদের কথা বলা শেষ হলে একটু মিউট করে রাখো, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যে একটা জিনিস যে কোনো পরিমাণ, হ্যাঁ, যে কোনো একটা রেখা যখন হচ্ছে উপরের দিকে যায়, উপরের দিকে গেলে কি সেটা বেশি হয় না? বলো বেশি হয় কিনা? জি ম্যাম, বেশি হয়। বেশি হয়। তো আমাদের টিইউ যে রেখাটা, অর্থাৎ মোট উপযোগ যে রেখাটা, সেটা দেখো বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে না? দেখো ঊর্ধ্বগামী হচ্ছে কিনা দেখো। ই পর্যন্ত জি, ঊর্ধ্বগামী না? ই ঊর্ধ্বগামী পর্যন্ত ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী। এরপরে কি হচ্ছে? এরপরে এটা কি ডি নিম্নগামী হচ্ছে পর্যন্ত না? কমে যাচ্ছে, স্লোপ ডাউন এরপরে হচ্ছে। এরপরে নিচের দিকে নামছে। এই গেল টিউ। টিউ এর তাহলে গতিবিধি বুঝতে পারছো কি হলো? জি ম্যাম, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। তারপরে আমার এমইউ রেখাটা, এমইউ রেখাটা কি? এখান থেকে যদি উৎপত্তি স্থান ধরো এ বিন্দু থেকে, এমইউ রেখাটা কি হচ্ছে? বাম থেকে ডান দিকে নিম্নগামী, কি হচ্ছে? নিম্নগামী হচ্ছে। মানে নিম্নগামী হচ্ছে না? ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান হচ্ছে, নিম্নগামী হচ্ছে, এবং এটা ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে চলে যাচ্ছে। তারপর ভূমি নেগেটিভ হয়ে অক্ষকে গেছে। যখন, হ্যাঁ, ভূমি অক্ষকে যখনই ছেদ করছে, তার মানে কি ওটার ভ্যালু তখন কি হবে? শূন্য হবে। বুঝতে পারছো? যখন এই রেখাটা ভূমি অক্ষকে ছেদ করছে, তার মানে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে শূন্য। এই যে দেখো এখানে শূন্য না? দেখো এই যে এখানে, এখানে মূলবিন্দু কি শূন্য। এই মূলবিন্দু বরাবর এটা যখন ছেদ করছে, তার মানে কি এটার ভ্যালু হচ্ছে শূন্য। এটুকু বুঝতে পারছো তো? জি ম্যাম, একটু জি বুঝতে ম্যাম। পারছি। এরপরে যখন নিচের দিকে যাচ্ছে, তার মানে কি? শূন্য থেকে যখন নিচের দিকে যাচ্ছে, তার মানে কি সেটার মান ঋণাত্মক বা হচ্ছে নেগেটিভ। এই জন্য দেখো এমইউ কার্ভটা নিম্নগামী হয়েছে, বাম থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। ম্যাম, এম ইউটা এ বিন্দু থেকে শুরু হচ্ছে কেন? মানে আমরা তো ও এক্স এবং ও ওয়াইটাকে আমরা, ও হচ্ছে মানে 0 পয়েন্ট বা শুরুর পয়েন্ট, তাহলে এটা কেন এ থেকে শুরু হচ্ছে এম ইউটা? যখন এই যে শূন্য থেকে শুরু হচ্ছে, তখনও তো আমার টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি দুটাই শূন্য। বুঝছো? জি এরপরে যখন জি। ভোগের পরিমাণ ক্রমান্বয়ে বাড়াচ্ছি, এই যে আমি x1 পর্যন্ত যে দেখাচ্ছি না, এটা তো জি শুধু একটা বহিঃপ্রকার যে x1, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 অসংখ্য ইউনিট হতে পারে। বুঝতে পারছো? আমরা দেখাচ্ছি যে আমার শূন্য থেকে আমার দ্রব্য ভোগের পরিমাণ যখন আমি ক্রমান্বয়ে বাড়াচ্ছি, মনে করো যে শূন্য থেকে এটা x1 পর্যন্ত হলো। খেয়াল করো, আমি দ্রব্য ভোগের জি। পরিমাণ ক্রমান্বয়ে বাড়াচ্ছি। এই যে শূন্য থেকে x1, এর মাঝে মনে করো যে 1 2 3 এরকম ইউনিট থাকতে পারে। ঠিক আছে? ওগুলোকে আমরা কি, আমরা ক্রমান্বয়ে যখন দ্রব্য ভোগের পরিমাণটা বাড়াচ্ছি, ধরো যে এটা x1 মানে হচ্ছে তৃতীয় একটা একক, এই যে 3, ঠিক আছে, মনে করো এটা 3, তৃতীয় একক। এই 3 এককে গিয়ে আমার তোমার এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ হয়ে যাচ্ছে সমান। হুম। আচ্ছা, ধরো যে এই যে আমি প্রথম যে সূচিটা লিখেছি, গাণিতিক সূচিটা যে লিখেছি, এখানে যখন আমি প্রথম একক দ্রব্য ভোগ করছি, তখন আমার মোট উপযোগ কত? 15 টাকা 15। সমান। প্রান্তিক উপযোগ কত? 15 টাকা 15। সমান। তো আমার একের আগে কি ছিল? শূন্য ছিল না? হ্যাঁ, জি ছিল। একের আগে আমার ইউনিট কত ছিল? শূন্য ছিল। তখন আমার শূন্য। মোট উপযোগ কত ছিল? শূন্য ছিল। প্রান্তিক উপযোগ কত ছিল? এটাও শূন্য ছিল। এখন আমি শূন্য থেকে আমার দ্রব্যভোগের পরিমাণটা বাড়ালাম 1 ইউনিট। ঠিক আছে? তো এই 1 ইউনিটের ক্ষেত্রে আমি কি দেখছি? আমার মোট উপযোগ হচ্ছে 15, প্রান্তিক উপযোগও 15। এই যে আমি যখন দ্রব্যভোগের পরিমাণ বাড়াচ্ছি, ধরো যে শূন্য থেকে আমি বাড়াচ্ছি, এটাকে যদি আমরা 1 একক বলি, x1 কে যদি আমরা 1 বলি, তাহলে আমার মোট উপযোগও একই, প্রান্তিক উপযোগও একই। এই বিন্দুতে আমার সেটাই নির্দেশ করছে কিনা বলো? তার মানে এ বিন্দুতে টি ইউ ইজ ইকুয়াল এম ইউ। এম ইউ, হ্যাঁ। এখানে মোট উপযোগও যা, প্রান্তিক উপযোগও তাই। এরপরে কি হয়েছে? দ্বিতীয় একক থেকে বা হচ্ছে, এই যে দেখো 2 যখন আমার দ্রব্যভোগের পরিমাণ, তখন আমার মোট উপযোগ কত? 25। অর্থাৎ কি 15 থেকে 25 হলো। তার মানে কি আমার মোট উপযোগ বাড়ছে না? বাড়ছে কিনা 25। বলো? জি, বাড়ছে। 15 থেকে 25 হয়েছে, বাড়ছে। তাহলে আমার প্রান্তিক উপযোগ কত হবে এই ক্ষেত্রে? আমি যদি ক্যালকুলেট করি, তাহলে মোট উপযোগের কি 25 - 15, 25 সমান বিয়োগ হচ্ছে 15 ডিভাইডেড বাই 1। 25 - 15 ÷ 1। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 10। তাহলে আমার 10। প্রান্তিক উপযোগ কি হচ্ছে? কমছে।
এখন এই যে দেখো, আমার কিন্তু প্রান্তিক উপযোগ এ বিন্দুর পর থেকে ক্রমান্বয়ে কমছে, কমে কমছে না? 15-তে আসবে। হ্যাঁ, জি কমতে কমতে তারপরে এটা কি হয়ে যায়, এটা শূন্যের সমান হয়ে গিয়েছে। কিন্তু অন্যদিকে আমার মোট উপযোগ কি হচ্ছে, 15 থেকে 25 হয়েছে, 25 থেকে 30 হয়েছে। এই যে তার কি বাড়ছে না? মোট জি উপযোগ ক্রমবর্ধমান হচ্ছে কিনা বলো? জি এই যে মোট উপযোগ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে, তাই না? 15 থেকে 25, 25 থেকে 30 হচ্ছে, এই যে ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে। এই ঊর্ধ্বমুখী হতে হতে এই ই বিন্দুতে গিয়ে মোট উপযোগ সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গিয়েছে, তাই না? কিন্তু ওই জি ক্ষেত্রে আমার প্রান্তিক উপযোগ রেখাটা ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে নেমে গিয়েছে। যেহেতু ছেদ করেছে, এজন্য এখানে প্রান্তিক উপযোগের পরিমাণ হচ্ছে 0, এবং মোট উপযোগ হচ্ছে সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গিয়েছে, যেটা পরিমাণ হচ্ছে আমরা এখানে সূচিতে দেখিয়েছি 30। এরপরে কি হচ্ছে, এরপরে মোট উপযোগ কমে 30 থেকে 25 হয়ে গিয়েছে। এই জন্য আমার মোট উপযোগ রেখাটা নিম্নগামী হয়েছে। এই ই বিন্দুর পর থেকে দেখো, মোট উপযোগ রেখা বা টোটাল ইউটিলিটি কার্ভটা নিচের দিকে নেমে গিয়েছে না? জি নেমে গিয়েছে কিনা? এই জি ক্ষেত্রে ম্যাম। আমার প্রান্তিক উপযোগ কি হয়েছে, 0 থেকে এটা ঋণাত্মক হয়েছে বা নেগেটিভ হয়েছে। এই যে যখন মোট উপযোগ নিচের দিকে নামা শুরু করেছে মোট উপযোগ রেখাটা, ওই ক্ষেত্রে আমার প্রান্তিক উপযোগ কত হয়েছে, ঋণাত্মক হয়েছে। এই যে দেখো, নেগেটিভ হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। আর কোনো অসুবিধা আছে বলো? বুঝতে ঠিক পারছি। আছে ম্যাম। এখন বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এখানে কোনো কঠিন কিছু নাই, অবশ্যই বোঝার মতো বিষয়। তারপরেও আমাদের পুরো সিলেবাস শেষ হলে তখন আমরা আরেকবার একটু রিভিশন দেবো, ঠিক আছে? আচ্ছা, কালকে তোমাদের ক্লাস আছে তো? জি ম্যাম, কালকে জি আসবো ম্যাম। আমরা সবাই। কালকে কি শুধু আমার ইকোনমিক্স ক্লাস, নাকি আর আর কারোর আছে? না, অন্যগুলো জি আছে, আছে। ইংলিশ আছে। ইংলিশ আছে? আচ্ছা, জি, ঠিক আছে, কালকে আমরা ক্লাসে যাব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ইনশাল্লাহ। হ্যাঁ, আর একটা কনসেপ্ট আমি তোমাদেরকে শুরু করেছিলাম ফেস টু ফেস ক্লাসে, যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। হ্যাঁ, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আমরা যখন বর্ণনা করব, তখন আমাদের কিছু অ্যাজাম্পশন বা অনুমিতি ধরে নিতে হয়। তো আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি সেটা আগে প্রথমে জানি, যে মানুষের অভাবটা কিন্তু অসীম, কিন্তু একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দ্রব্যের অভাব কিন্তু পূরণ করা সম্ভব। যেমন একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করানো হয়, তাহলে কিন্তু তার তৃষ্ণাটা তোমার নিবৃত্ত হবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তাহলে ওই দ্রব্যের প্রতি তার যে অভাব অভাব বোধের তীব্রতা, সেটা কিন্তু ক্রমশ কমে যাবে, এবং কমতে কমতে এক সময় কিন্তু নিঃশেষ হয়ে যাবে। তো ব্যক্তির যে এই যে কোনো দ্রব্যের প্রতি যে অভাব বা আহ, সেবার প্রতি যে অভাব, এই অভাবের বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রদান করা হয়েছে। এই বিধিটাতে কি বলা হয়, যে আহ, একটা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটা নির্দিষ্ট সময় কোনো ভোক্তা যদি একটা দ্রব্য ক্রমাগত পরিমাণে বা ক্রমাগত অধিক পরিমাণে ভোগ করতে থাকে, তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ কিন্তু ক্রমান্বয়ে কমে যাবে। তো ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই বিষয়টা কিন্তু আমরা একটু আগে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে সম্পর্ক, অর্থাৎ সেখানে যে আমরা সূচি, গাণিতিক সূচি এবং তোমার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়েছি, সেখানে কিন্তু এটাই বলা হয়েছে, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা যদি কোনো দ্রব্য ক্রমাগত অধিক পরিমাণে ভোগ করতে থাকে, তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পাবে। এই বিষয়টা আমরা কিন্তু এই সূচিতে দেখি, সূচি থেকে দেখিয়েছি, যে আমরা এখানে ধরে নিচ্ছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত আছে। তো এই সময়
একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা যদি একটা দ্রব্য ক্রমাগত অধিক পরিমাণে ভোগ করতে থাকে, অর্থাৎ তার কিন্তু ভোগের পরিমাণ বাড়ছে, 1 2 3 4 5, তাই না? অধিক পরিমাণে ভোগ করতে থাকে, তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ কিন্তু বাড়লেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাবে। এক্ষেত্রে আমরা কি দেখছি, যে মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়ছে, 15 থেকে 25, 25 থেকে 30 হয়েছে, ক্রমান্বয়ে বাড়ছে, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এই যে প্রান্তিক উপযোগ আগে ছিল 15, তারপরে 10, তারপরে 5, তারপরে 0, তারপরে ঋণাত্মক হয়েছে। তো ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার বা কমে যাওয়ার এই প্রবণতাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তো যে কোনো বিধি বা ল যখন ব্যাখ্যা করা হয় তখন সেখানে কিছু অনুমিতি ধরে নেওয়া হয়। তো এখানকার অনুমিতিগুলো হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে উপযোগের যে দুই ধরনের পরিমাপ আছে, একটা হচ্ছে সংখ্যাগত পরিমাপ আর একটা হচ্ছে ক্রমনির্দেশক পদ্ধতি, অর্থাৎ একটা কার্ডিনাল ইউটিলিটি আর একটা অর্ডিনাল ইউটিলিটি। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে উপযোগকে সংখ্যাগতভাবে পরিমাপ করা সম্ভব। তারপরে ভোক্তার রুচি, পছন্দ, আয় অপরিবর্তিত থাকবে। 3 হচ্ছে কোন দ্রব্যের উপযোগ কেবলমাত্র ওই দ্রব্যের ভোগের উপরেই নির্ভরশীল, অন্য দ্রব্যের উপরে কিন্তু নয়। 4 হচ্ছে ভোক্তা দ্রব্যের প্রতিটি এককের ভোগ একটা নির্দিষ্ট সময়ে ক্রমান্বয়ে সম্পন্ন করে, অর্থাৎ এবং দ্রব্যটি ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য হবে এবং ভোক্তার আচরণ কিন্তু যুক্তিসঙ্গত হবে। তো এগুলাই হচ্ছে অনুমিতি। এই অনুমিতির উপরে ভিত্তি করে আমাদের এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কাজ করছে, যেটার জন্য আমরা একই ধরনের আহ, তোমার যে গাণিতিক সূচি সেটা আমরা দেখিয়েছি, যে একজন ভোক্তা কোনো আহ, দ্রব্যের ভোগের একক বাড়ানোর ফলে তার মোট উপযোগ যদি বাড়ে, কিন্তু তার প্রান্তিক উপযোগ ওই ক্ষেত্রে কমে যায়। তো মোট উপযোগ বাড়ছে কিন্তু ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার বা হ্রাস পাওয়ার এই প্রবণতাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। আমরা এখানে সূচিতে কি দেখছি, যে প্রথম একক দ্রব্যের ভোগের জন্য ভোক্তার মোট উপযোগ হচ্ছে 15 টাকার সমান, তারপরে তার মোট উপযোগ বেড়ে হলো 25 টাকা সমান, তারপরে সেখান থেকে হলো 30 টাকা সমান, অর্থাৎ তার মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়ছে, কিন্তু তার প্রান্তিক উপযোগ 15 থেকে 10, 10 থেকে 5, অর্থাৎ তারপরে 0 এবং তারপরে ঋণাত্মক হয়েছে, অর্থাৎ মোট উপযোগ বাড়লেও এক্ষেত্রে প্রান্তিক উপযোগ কিন্তু ক্রমহ্রাসমান হয়েছে বা ক্রমান্বয়ে কমে গিয়েছে। তো মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ যে এই যে ক্রমান্বয়ে কমে যাচ্ছে দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে, তো প্রান্তিক উপযোগ কমে যাওয়ার বা হ্রাস পাওয়ার এই প্রবণতাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তো আহ আহ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির এই অনুমিতিগুলোর উপর ভিত্তি করে এই বিধিটি কাজ করে, যেটার গাণিতিক সূচি আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মাঝে যে সম্পর্ক আছে সেখান থেকে দেখিয়েছি। তো কিছু কিছু ক্ষেত্রে এই ল অফ ডিমিনিশিং মার্জিনালিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কাজ করে না, সেগুলোকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। তো প্রথম ব্যতিক্রমটা কি, যে এককের পরিমাণ। এক্ষেত্রে বলা হচ্ছে যে দ্রব্যের একক যদি যথার্থ না হয় তাহলে কিন্তু এই বিধিটার ব্যতিক্রম দেখা দিবে। যেমন একজন যে তৃষ্ণার্ত ব্যক্তি, তাকে যদি 1 গ্লাস পানির পরিবর্তে 1 চামচ পানি দেওয়া হয়, তাহলে কিন্তু তার যে দ্বিতীয় চামচের জন্য তার যে তৃষ্ণা বা আসক্তি সেটা কিন্তু বেড়ে যাবে। কাজে দ্রব্যের এককের পরিমাণ যদি যথার্থ না হয় তাহলে কিন্তু এই বিধিটা কাজ করবে না বা এই বিধিটা ভায়োলেটেড হবে। এরপরে আসো অভ্যাস ও রুচির পরিবর্তন, যে ভোক্তার অভ্যাস এবং রুচির পরিবর্তন হলে বিধিটি কার্যকর হবে না। যেমন যে বেশি সিগারেট খায় বা একজন মদ্যপায়ী ব্যক্তি, সে যত বেশি সে মদ পাবে তত বেশি সে মদের প্রতি সে আসক্ত হয়ে পড়বে। তো ভোক্তার অভ্যাস এবং রুচির পরিবর্তন হলেও এই বিধিটা কাজ করে না। এই বিধিতে কি বলা হয়েছে, যে দ্রব্য ভোগের পরিমাণ বাড়ানোর ফলে ভোক্তার মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকবে। তো এই ক্ষেত্রে অভ্যাস এবং রুচির পরিবর্তন হলে এই বিধিটা ভায়োলেটেড হয়। তারপরে যে সময়ের ব্যবধান,
যে বিধিটা একটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত অর্থাৎ দ্রব্যের বিভিন্ন একক ভোগের মধ্যবর্তী সময়ের যে ব্যবধান সেটা বেশি হলেও কিন্তু এই বিধিটি কার্যকর হয় না। যেমন ভোক্তা যদি প্রথম আইসক্রিম বা কমলা খাওয়ার পরে কয়েক ঘন্টা পরে যদি দ্বিতীয় একক যদি কমলা বা আইসক্রিম খায়, ওই ক্ষেত্রে তার কিন্তু আসক্তি না কমে আসক্তি কিন্তু বেড়ে যেতে পারে। এরপরে যে শখের দ্রব্য, যে শখের দ্রব্য সংগ্রহের ক্ষেত্রে কিন্তু এই বিধিটি কার্যকর হয় না। যেমন আহ অনেকের ডাক টিকিট সংগ্রহের শখ থাকে, বা বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহের শখ থাকে, বা বিভিন্ন হচ্ছে যে মূর্তি এগুলো সংগ্রহের শখ থাকে। তো এগুলোর ক্ষেত্রে দেখা যায় এগুলো যত সে সংগ্রহ করে তত এগুলোর প্রতি আসক্তি বেড়ে যায়। কাজেই শখের দ্রব্য সংগ্রহের ক্ষেত্রে কিন্তু এই বিধিটি কার্যকর হয় না। তারপরে কৃপণের ক্ষেত্রে, যে কৃপণ যত বেশি সম্পদ অর্জন করে তার কিন্তু সম্পদের প্রতি আসক্তি তত বেড়ে যায়। কাজে এই ক্ষেত্রেও কিন্তু আমার এই বিধিটা ল অফ ডিমিনিশিং যে মার্জিনাল লিকুইডিটি অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সেটা কিন্তু কাজ করছে না। এরপরে বিকল্প এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, যে কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগ কোনো সেই দ্রব্যের ভোগের উপরে নির্ভর করে না, অনেক সময় বিকল্প এবং পরিপূরক দ্রব্যের দামের উপরও নির্ভর করে। কাজে এই ক্ষেত্রেও কিন্তু এই বিধিটা কার্যকর হবে না। তারপরে যে আয় বেড়ে যাওয়া, যে ভোক্তার আয় বৃদ্ধি পেলে এই বিধির ব্যতিক্রম দেখা যায়, যে ভোক্তার আয় বৃদ্ধি পেলে সে বিভিন্ন দ্রব্য বা সেবা আগের চাইতে বেশি পরিমাণে ভোগ করে। তারপরে যে অনুরূপের প্রভাব, যে অনুকরণ প্রিয় হয়ে ভোক্তার ইচ্ছা হলে এই বিধি কার্যকর হয় না। যেমন নর্মালি যে মহিলারা কি করে, যে অনুকরণের বশবর্তী হয়ে বিভিন্ন ডিজাইনের অলংকার বলো বা ড্রেস বলো তার হচ্ছে এগুলো বানাতে চায়, কারণ সে হচ্ছে তার পুরনো গুলো থাকা সত্ত্বেও তার কি অলংকারের প্রতি তার পুরো মানে আগের অলংকার থাকা সত্ত্বেও তার অলংকারের প্রতি আসক্তি না কমে বরঞ্চ বেড়ে যায়, কারণ হচ্ছে সে অনুকরণ প্রিয় হয়ে যায়। এরপরে যে আবেগের ক্ষেত্রে, যে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে কোনো দ্রব্যের প্রতি ভোক্তার কি হয়, আসক্তি বেড়ে যায়, তখন এই বিধিটি এক্ষেত্রে কার্যকর হয় না। যেমন অনেক সময় যে কোনো বিশেষ শিল্পীর গান যদি কারো বেশি পছন্দ হয়, তখন দেখা যায় যে সেই শিল্পীর গানগুলো সে আহ আহ, আবেগের বশবর্তী হয়ে অনেক বেশি বেশি শোনে। কাজে এক্ষেত্রে কিন্তু এই বিধিটা কার্যকর হয় না। তারপরে যে প্রতিপন্ন সম্পন্ন দ্রব্যের ক্ষেত্রে, যে সমাজে প্রভাব প্রতিপন্ন লাভের জন্য ভোক্তা যদি কোনো দ্রব্য সংগ্রহ করে, যে এই দ্রব্যটা সংগ্রহ করলে বা এই দ্রব্যটা অর্জন করলে তার সমাজে প্রভাব প্রতিপন্ন বেড়ে যাবে, তাহলে ওই ক্ষেত্রে প্রতিপন্ন সম্পন্ন দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটা কার্যকর হবে না। তারপরে এই যে অন্যের মজুদ, যে অনেক দ্রব্য আছে যাদের উপযোগ শুধুমাত্র তার মজুদের উপরে নির্ভর করে না, অন্যের মজুদের উপরে নির্ভর করে। যেমন আহ যে টেলিফোন যে গ্রাহকের যে সংখ্যা সেটা বাড়লে সে, যে অন্য অনেকেই কানেকশন নিয়েছে কাজে আমারও নিতে হবে, যে টেলিফোন গ্রাহকের সংখ্যা বাড়লে তার উপযোগ না কমে বরঞ্চ বেড়ে যায়। তো এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে এই ব্যতিক্রম গুলো কাজ করতে পারে। তাহলে তোমাদের যদি এই ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো, ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো, তখন তোমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি, সেটার হচ্ছে অ্যাজাম্পশন গুলো কি, সেটার ব্যতিক্রম গুলো কি সেটা লিখতে হবে, এবং সেই বিধিটা ব্যাখ্যা করতে হবে। যে এখানে যে আমরা গাণিতিক সূচি দিয়েছি এবং জ্যামিতিক যে চিত্র ব্যবহার করেছি, এগুলো দিয়ে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা জানবো
আহ, আচ্ছা, এরপরে আমরা জানবো, আমরা হচ্ছে এর আগে নিরপেক্ষ রেখা জেনেছি, বাজেট রেখা জেনেছি। এগুলো একটু ধীরে ধীরে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে নিরপেক্ষ রেখার ঢালকে বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা এমআরএস, বা প্রতিস্থাপনের প্রান্তিক হার। তো প্রতিস্থাপনের প্রান্তিক হার বলতে কি বোঝায়, এটা কিন্তু অনেক সময় ছোট প্রশ্ন আকারে আসে, যে প্রতিস্থাপনের প্রান্তিক হার বলতে কি বোঝায়। এখানে আমরা ধরে নিচ্ছি যে দুটো দ্রব্য, যে খাদ্য এবং হচ্ছে বস্ত্র, হ্যাঁ। তো এই দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন দেখানো হয়েছে। এ বিন্দুতে খাদ্য খাদ্যের হচ্ছে 1 ইউনিট, এবং হচ্ছে বস্ত্রে 12 ইউনিট বা ক্লোথিং এর 12 ইউনিটের কম্বিনেশন দেখা হচ্ছে। তারপর বি বিন্দুতে ফুডের 2 ইউনিট এবং ক্লোথিং এর 6 ইউনিটের কম্বিনেশন দেখানো হয়েছে। সি বিন্দুতে ফুডের 3 ইউনিট এবং ক্লোথিং এর 4 ইউনিটের কম্বিনেশন দেখানো হয়েছে। এবং ডি বিন্দুতে ফুডের 4 ইউনিট এবং ক্লোথিং এর 3 ইউনিটের কম্বিনেশন দেখানো হয়েছে। এখন মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা এমআরএস বা প্রতিস্থাপনের প্রান্তিক হার, এটা বলতে কি বোঝায়, যে আমরা যদি দুটো দ্রব্যের কথা বলি, তাহলে একটা দ্রব্যের অতিরিক্ত এক একক পাওয়ার জন্য ভোক্তা কত একক সে পরের দ্রব্যটা ছাড়তে রাজি আছে। যেমন আমরা এখানে ফুড এবং ক্লোথিং এর এক্সাম্পল ব্যবহার করেছি, যে এখানে আমরা বলছি যে অতিরিক্ত এক একক খাদ্য দ্রব্য পাওয়ার জন্য ভোক্তা কত একক আহ তোমার বস্ত্র বা ক্লোথিং ছাড়তে রাজি আছে, যাতে যে যে ক্ষেত্রে ভোক্তার উপযোগ স্তর একই থাকে, অর্থাৎ ভোক্তা একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে, তাকে বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপনের প্রান্তিক হার। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি ফুড এবং ক্লোথিং কে এক্স এবং ওয়াই দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা বলতে পারি যে আহ, অতিরিক্ত এক একক এক্স দ্রব্য পাওয়ার জন্য ভোক্তা কত একক ওয়াই দ্রব্য ছাড়তে রাজি আছে, তাকে বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপনের প্রান্তিক হার। যে ক্ষেত্রে কিন্তু উপযোগের যে লেভেলটা একই থাকে, অর্থাৎ ভোক্তা একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে। তাহলে নিরপেক্ষ রেখার ঢালকে আমরা বলতে পারি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা এমআরএস। তাহলে এমআরএস বলতে কি বোঝায়, যে ভোক্তা অতিরিক্ত একক এক্স দ্রব্য পাওয়ার জন্য ওয়াই দ্রব্যের কতটুকু ছাড়তে রাজি আছে, তাকে বলা হয় এমআরএস বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপনের প্রান্তিক হার। এখানে আমরা ফুড এবং ক্লোথিং এর যে এক্সাম্পল ব্যবহার করেছি, সেখান থেকে আমরা এমআরএস বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা ক্যালকুলেট করতে পারি ওই আগের মতোই, আমরা যে টোটাল ইউটিলিটি ক্যালকুলেট করলাম না, একই রকম। যে এখানে আমরা ফুডের 1 ইউনিট যখন আমরা ভোগের পরিমাণ বাড়াচ্ছি, আমরা 1 থেকে 2 এককে যখন যাচ্ছি, তাহলে আমার খাদ্যের অতিরিক্ত এক একক এক একক ভোগের বৃদ্ধি বাড়ানোর জন্য আমার কাপড়ের যে ভোগ, সেটা কতটুকু ত্যাগ করতে হচ্ছে। আগে ছিল কাপড় 12 ইউনিট, সেটা হয়ে গেল 6 ইউনিট, যখন আমি খাদ্যের ভোগ 1 ইউনিট থেকে 2 ইউনিটে যাব। তাহলে ওই ক্ষেত্রে আমার এমআরএস কত হবে, আমার এমআরএস হবে হচ্ছে 6, অর্থাৎ 12 - 6 ÷ 1। একইভাবে আমরা যদি খাদ্যের ভোগ আরো বাড়িয়ে দেই, 2 থেকে যদি 3-এ যায়, ওই ক্ষেত্রে আমার কাপড়ের ভোগ কত, কাপড়ের ভোগ আমার আরো কমে যাবে, 4 ইউনিট কমে যাবে। তাহলে ওই ক্ষেত্রে আমার এমআরএস হয়ে যাবে হচ্ছে 2। এরপরে যদি আমি খাদ্যের ভোগ 3 থেকে 4 এককে যাই, ওই ক্ষেত্রে আমার কাপড়ের ভোগ কত হবে, 4 থেকে কমে 3 এককে পৌঁছে যাবে। ওই ক্ষেত্রে আমার এমআরএস হয়ে যাবে হচ্ছে 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের অতিরিক্ত এক একক এক্স দ্রব্য পাওয়ার জন্য বা ফুড ইনটেক করার জন্য
আমার বস্ত্রের যে ত্যাগের পরিমাণ, অর্থাৎ কত একক বস্ত্র সারতে রাজি আছি, সেটা কিন্তু আমার এমআরএস নির্দেশ করছে। এখানে দেখো, আমি 1 2 3 4 একক যখন আমি খাদ্যের ভোগটা বাড়িয়ে দিচ্ছি, তখন আমার কাপড়ের ভোগটা কমে 12 ছিল প্রথমে, তারপরে 6 হয়েছে, তারপরে 4 হয়েছে, তারপরে 3 হয়েছে। এই যে একটা দ্রব্যের, অর্থাৎ এই যে খাদ্যের 1 একক পাওয়ার জন্য ভোক্তা কত একক কাপড়ের একক ছাড়তে রাজি আছে, এটা থেকে কিন্তু আমরা এমআরএস বের করতে পারি, বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপনের প্রান্তিক হারটা বের করতে পারি, যেটার এমআরএস আমরা এখানে দেখিয়েছি এই সূচিতে 6 2 1। যেটা আমরা যে প্রান্তিক হার বের করার যে ফর্মুলা আমরা আগেই ব্যবহার করেছিলাম, ওই একই ফর্মুলা এখানেও আমরা ব্যবহার করেছি। যে আমরা যখন খাদ্যের ভোগটা বাড়িয়ে দিচ্ছি, তখন আমার বস্ত্রের ভোগ কতটুকু ত্যাগ করতে হচ্ছে, প্রথমে হচ্ছে 6 একক, তারপরে আবার খাদ্যের একক যখন বাড়াচ্ছি তখন হচ্ছে 2 একক, তারপরে আবার যখন খাদ্যের ভোগটা বাড়াচ্ছি তখন আমার ত্যাগ করতে হচ্ছে হচ্ছে 1 একক। তাহলে প্রতিস্থাপনের প্রান্তিক হার বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বলতে কি বোঝায়? যে অতিরিক্ত 1 একক এক্স দ্রব্য পাওয়ার জন্য ভোক্তা কত একক ওয়াই দ্রব্য ছাড়তে রাজি আছে, তাকে বলা হয় প্রতিস্থাপনের প্রান্তিক হার বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, বা হচ্ছে এমআরএস। যে ক্ষেত্রে ভোক্তার উপযোগ স্তর একই থাকে, অর্থাৎ ভোক্তা একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে। ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছো সবাই? জি ম্যাম। জি। আচ্ছা, তো এই হচ্ছে আজকের আমাদের পড়া, যে এমআরএস বলতে কি বোঝায়, আর একটা হচ্ছে যেটা পড়লাম যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কাকে বলে, সেই সাথে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। তারপরে আমাদের ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটার ব্যাখ্যা আমরা বিস্তারিত জানলাম, যে এই বিধিটা কোন ক্ষেত্রে আবার এটার এক্সেপশন বা ব্যতিক্রম আছে, এবং এই বিধিটা কার্যকর করতে গেলে আমাদের কিছু অ্যাজাম্পশন বা অনুমিতি ধরে নিতে হয়, সেই অনুমিতিগুলো সম্পর্কে আমরা জানি। ঠিক আছে? তো কালকে ইনশাল্লাহ আমাদের ফেস টু ফেস ক্লাস দেখা হবে। আজকে রাখছি, হ্যাঁ? জি ইনশাল্লাহ ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।